এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা এই বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক দিবাকর ঘরামির কাছে। প্রথমে জেনে নেব, দিবাকর দা, এই মাটি থেকে মানুষের ভোটে জিতে আপনি বিধায়ক হয়েছেন, আবার এই মাটিতে আপনি প্রার্থী। আগেরবারের প্রচারের অনুভূতি, এই প্রচারের অনুভূতি কতটা পার্থক্য রয়েছে বলে মনে করছেন? প্রচারের পার্থক্য তো আছেই। বিধানসভা নির্বাচন হলেও প্রতিটা নির্বাচনের গুরুত্ব আলাদা হয়, ইস্যু আলাদা হয়, পরিস্থিতি আলাদা হয়। আমি ছোটবেলা থেকে রাজনীতি করেছি। আমি সাইকেল চালিয়েও এলাকায় ঘুরে ঘুরে রাজনীতি করেছি। সাইকেল নিয়ে আমার বাড়ি থেকে পাঁচালের দূরত্ব কম হলেও ৩৫ কিলোমিটার, সেটা সাইকেলে করে গেছি। মোটর সাইকেলে ঘুরে ঘুরে করেছি রাজনীতি, সংগঠনের কাজে বিভিন্ন এলাকায় ঘুরেছি। 2021 সালে দল আমার উপরে ভরসা করেছিল, দল আমাকে টিকিট দিয়েছিল। তো আমি দলের সেই ভরসা রাখতে পেরেছিলাম আমাদের সকল কর্মীদেরকে সঙ্গে নিয়ে, এবং আমাদের সকল কর্মীরাই বিধানসভার লড়াই করে 2021 সালে এখানে ভারতীয় জনতা পার্টির প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন আমাকে। এবার সেই নির্বাচন তো একরকম ছিল, তার সঙ্গে এবারে দ্বিতীয়বার দল এই কর্মীরা যে 5টা বছর আমার সঙ্গে লড়াই করেছে, বিধায়কের যে পরিষেবা সেটা মানুষের কাছে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, এবং যার ফলে মানুষেরও মুখে মুখে আছে এখন যে 2026-এ এখানে বিজেপি জিতবে, এবং বিজেপির জয় 2026-এ নিশ্চিত। আমাদের কার্যকর্তারা তাতেও বসে নেই, তারা ফের ময়দানে নেমে পড়েছে। কার্যকর্তাদের লড়াইয়ের ফলে যে কর্মসূচি আমাদের পার্টি দিয়েছে আমাদের কার্যকর্তারা সফল করেছে, যার ফলে দ্বিতীয়বার দল আমার উপরে আস্থা রেখেছে, আমাকে টিকিট দিয়েছে। দেখা গেছে যে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর আপনার যে পুরনো পেশা সেটাকে আপনি ভোলেননি। আপনি একইভাবে আপনি যে কাজ করেছিলেন সে কাজ আমরা দেখিয়েছি টিভির পর্দায়, মানুষ দেখেছে। এবারে কি মনে হচ্ছে যে বিধায়ক, যে দিবাকর ঘরামি বিধায়ক, সে কি তার লাইফ চেঞ্জ হবে আদৌ? না, আমাকে দল যখন 2021 সালে টিকিট দিয়েছিল, আমার নাম ঘোষণা করেছে, তারপরে আমি আমার সোনামুখী, আমার প্রাণের শহর সোনামুখী, সেখানে আমি চৌমাথায় দাঁড়িয়ে একটি বক্তৃতায় বলেছিলাম যে এই দিবাকর ঘরামিকে আপনারা সবসময় দেখতে পাবেন, যেমন দিবাকর ঘরামি আগেও ছিল সেই দিবাকর ঘরামিকে এখনও পাবেন। আজও ফের বলছি যে দ্বিতীয়বারের জন্য নাম ঘোষণা করেছে, যে দিবাকর ঘরামি আগে ছিল বিধায়ক হবার আগে, সেই দিবাকর ঘরামি থাকবে। তো অনেকে বলবে যে কিছু ক্ষেত্রে ধরুন যে 4 চাকা গাড়ি নিয়ে ঘুরছে আর ঘুরছে, এটাতে কি হয় না, কাজের পরিধি বেড়ে যায়, কাজের চাপ বেড়ে যায়, সময়কে ম্যানেজ করার জন্য হয়তো 4 চাকায় ঘুরতে হয়। কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এখনও বাইক নিয়ে ঘুরতে। তাই সোনামুখীর মানুষ এই 5টা বছর আমার উপরে এই অভিযোগ তুলতে পারেনি যে বিধায়ক হবার আগে যে দিবাকর ছিল এখন পাল্টে গেছে। এটা বাস্তব। হয়তো তখন 100% মানুষের সঙ্গে মিশতে পেরেছি, কিন্তু মানুষের জন্য লড়াই করতে গেলে আমার তো সময়ের প্রয়োজন। মানুষের সবার জীবনে 24 ঘন্টাই সময়, তার মধ্যে ঘুম, খাওয়া, সব কিছু, নিজের শরীর, মানুষের পরিষেবা দেওয়া, সব কিছু এর মধ্যে থেকেই বার করতে হয়। তো সেখান থেকে বার করে তার জন্য হয়তো আমাকে মাঝে মধ্যে 4 চাকায় চাপতে হয়। আমি এখনও যে ভিডিও আপনারা দেখিয়েছিলেন ওটা শুধু প্রথম দিকে তৃণমূলের নেতারা বলেছিল, কিছু মানুষ বলেছিল যে এটা ভিডিওর জন্য, কিন্তু তারা দেখেছে যে 5টা বছর ওই সোনামুখীর বাসে করে আমি কলকাতা যাই, পানাগড় থেকে ট্রেনে কলকাতা যাই, বাইকে এলাকায় ঘুরে বেড়াই, চায়ের দোকানে আড্ডা, সেই পুরনো জায়গাতেই। আগামী দিনেও মানুষ আমাকে এভাবেই দেখতে পাবে। আগেরবার বিধানসভা নির্বাচন, 21 বিধানসভা নির্বাচনে আপনার বিরুদ্ধে এখান থেকে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি তৃণমূলের একজন হেভিওয়েটই বলা চলে, তৃণমূলের তিনি মন্ত্রী ছিলেন, তাকে পরাজয় করেছিলেন। এইবারে আপনার মুখোমুখি আপনার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে যেটা রাজনৈতিক সমীকরণ বলছে, তিনি একজন ডাক্তার, বর্ষিয়ান ডাক্তার। এই লড়াই কতটা শক্ত হবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমাদের এখানে লড়াই কোনো শক্ত কঠিন নয়, কে হেভিওয়েট নয়, প্রতিটা মানুষ হেভিওয়েট। আমি কাউকে ছোট করছি না যে আগের বারে যিনি ছিলেন তিনি বেশি হেভিওয়েট, ইনি হেভিওয়েট নন, এটা এই বিতর্কে আমি কখনোই যাচ্ছি না। আগের বার যখন 2021-এ বলেছিলেন আমাকে উনি হেভিওয়েট, আমি বলেছিলাম যে আমার সঙ্গে মানুষ আছে, বিজেপির সঙ্গে মানুষ আছে, এখানে আমার সঙ্গে কার্যকর্তা আছে, এবং সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে। এই সোনামুখীর মাটি বিজেপির মাটি, এখানে কোনো হেভিওয়েট কোনো কিছু এখানে কাজ হবে না।
কারণ এখানে শাসক দল কন্টিনিউ মানুষের উপরে যে অত্যাচার করেছে, মানুষের কাছ থেকে যে চুরি করেছে, দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে এলাকার মানুষ। আর এই সোনামুখীর মানুষ, বিশেষ করে সোনামুখী শহর এবং সোনামুখীর যে 10টা গ্রাম পঞ্চায়েত, সেখানে আপনার মানুষ শান্তিপ্রিয় মানুষ, অশান্তি চায় না, রাজনৈতিক হিংসা হানাহানি চায় না, এখানে সৌজন্যের রাজনীতি চলে। সেখানে দাঁড়িয়ে 18 সালে যে সন্ত্রাস তৃণমূল করেছিল পঞ্চায়েত নির্বাচনে, তার জন্য মানুষ তৃণমূলকে বিদায় জানিয়ে দিয়েছে। এবং 2023-এর পঞ্চায়েতে ঠিক একই করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করেছে। এবং ওই সন্ত্রাস দেখে মানুষ বুঝে গেছে যে তৃণমূল ক্ষমতায় এলে ফের সন্ত্রাস হবে, আমাদের ভোট দিতে দেবে না, যেটা আমরা অন্য জেলায় বা অন্য জায়গায় দেখি পশ্চিমবাংলার। তো সেই শান্ত সোনামুখীকে এই সোনামুখীর মানুষ অশান্ত করতে চায় না। এই যে দেখুন, পার্শ্ববর্তী ব্লক পাত্রসাহের পঞ্চায়েতে নমিনেশন করতে দেয় না, তারপরে এই তৃণমূলের নেতারা মাইক ধরে গণতন্ত্রের কথা বলে। এই তৃণমূলের নেতারা মাইক ধরে বলবে যে আপনার পাশে আছি, আমরা মানুষের উন্নয়ন করেছি, সব দিয়েছি। সব যখন তৃণমূল দিয়েছে, তাহলে তৃণমূল পরীক্ষায় আসতে ভয় পাচ্ছে কেন? আমরা চাই, আমি এখনো মাইক ধরে বলি যে তৃণমূলের নেতারা আসুন, মানুষের উন্নয়ন করুন, পরীক্ষায় আসুন। ভারতবর্ষ গণতন্ত্র দেশ, তার মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ। এখানেও গণতন্ত্রের মাধ্যমে মানুষের পরীক্ষা নেওয়া উচিত, মানুষ কার দিকে আছে। পশ্চিমবাংলায় তৃণমূল উন্নয়ন করেছে না চুরি করেছে, সেটা পশ্চিমবাংলার মানুষ জবাব দেবে। তার জন্যই তো এত টাকা খরচা করে, এত পরিশ্রম করে ভোট। তাহলে সেই গণতন্ত্র তৃণমূল কেড়ে নিচ্ছে সোনামুখীতে একের পর এক। তাই মানুষ এই গণতন্ত্র হত্যাকারীকে এখানে আর দেখতে চায় না। দাদা, দীর্ঘদিনে সোনামুখীর মানুষের যেটা দাবি যে এই ঘিঞ্জি শহর জঞ্জাট থেকে মুক্তি পাওয়ার জন্য বাইপাস, এটা কি হবে পরবর্তীতে আপনি যদি বিধায়ক হিসেবে নির্বাচিত হন? এই সরকার থাকলে হবে না, এই সরকার থাকলে হবে না। তবে এই সরকার তো যাচ্ছে, 26-এর নির্বাচনের পর 4 তারিখে রেজাল্ট বের হবে, বের হওয়ার পরে বিজেপির সরকার হবে এবং বাইপাসও হবে। কারণ দেখুন, বাইপাস নিয়ে আমি প্রথমেই বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম এবং তারপরে আমাদের সাংসদ সম্মানীয় সৌমিত্র খাঁ মহাশয়, তিনি সোনামুখীর জন্য অনেক কাজ করেছেন, তিনিও চেষ্টা করেছিলেন। তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি মহাশয়ের সঙ্গে তিনি সরাসরি বৈঠক করেছিলেন এবং এটা পার্লামেন্টে তুলেছিলেন। তো নীতিনজি তখন বলেছিলেন যে যদি ল্যান্ড হচ্ছে রাজ্য সরকারের, এখানে কেন্দ্রীয় সরকারের কোনো হাত থাকে না, আর এই সোনামুখীতে যে ল্যান্ড আছে পুরোটাই রাজ্য সরকারের। তো এই রাজ্য সরকারের জমিতে কাজ করতে গেলে সেই জমিটা যদি রাজ্য সরকার অনুমতি দেয়, তাহলে কিন্তু হওয়া সম্ভব। আমি আর সাংসদ দুজনা মিলে আমরা পৌরসভার ভেতরে গেছিলাম, যে চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছিলাম, চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমরা ভাইস চেয়ারম্যানকে দিয়ে